নিশান সবকিছু শুধু গিলল। মিমি আবারও বলল, বুঝলে নিশান, তোমার বড় মামা আস্ত একটা বাজে অশুভ হলো। নিজের মনের মধ্যে চেপে রাখা কথাগুলো সব বলে মিমি নিজেকে হালকা লাগলো। সে এত কথা নিজের মধ্যে চেপে রেখেছিল, কাকেই বা বলতো? তানিয়াকে বললে সে ছোট মাকে জানিয়ে দিত, আর সবাই জেনে যেত যে তাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তাই সে এইসব কথা কাউকে বলতে পারেনি, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ড তানিয়াকেও না। হুট করে মিমি নিজের জ্ঞানে ফিরল। সে চোখ বড় বড় করে নিজের মুখে দুই হাত চেপে ধরল। সে কার সামনে কি বলে ফেলেছে? নিশান তো পেটের মধ্যে কিচ্ছু রাখবে না। এখন কি হবে? সে নিশানকে আটকাতে চেয়ে দেখে নিশান রুমে নেই, সে হাওয়া। মিমি ছুটে বাইরে গেল, গিয়ে দেখল সে বড্ড দেরি করে ফেলেছে। ইতিমধ্যে নিশান কাইফের কোলে বসে সুন্দর করে সব কথা বলে ফেলেছে, তাও আবার হুবহু, কোনো দাঁড়ি কমা ভুল হবে না। শেষে মিমি শুনতে পেল নিশান বলছে, তারপর রসমালাই কি বলেছে জানো? বলেছে, নিশান তোমার মামা আস্ত একটা বাজে অসভ্য লোক। ব্যাস। কাইফ তীক্ষ্ণ দৃষ্টি ফেলল এক কোণে দাঁড়িয়ে থাকা মিমির উপর। মিমি ভয়ে কাচুমুচু হয়ে নিশানের দিকে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে তাকালো। মনে মনে প্রতিজ্ঞা করল, মনে কথা চেপে রেখে পটল তুললেও তোর সামনে আর কিচ্ছু বলবো না বাপ। তুই আমার কদিনে যে বাঁশগুলো দিলি না, এমন বাঁশ আমি সারা জীবনেও খাইনি। পিন পিন নীরবতা, শুধুমাত্র নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কাইফ গম্ভীর হয়ে তাকিয়ে আছে মিমির দিকে, আর মিমি একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু তার। কাইফে তীক্ষ্ণ দৃষ্টি মেলাবার ক্ষমতা তার নেই। তারা বর্তমানে তাদের রুমে, অর্থাৎ কাইফের রুমে অবস্থান করছে। বাইরে থেকে এখনও ফ্রেশ হওয়া হয়নি। ঈশানী ফ্ল্যাট থেকে আসতে রাত হয়ে গিয়েছে। মিমি ভেবেছিল একাই চলে আসবে, কিন্তু কাইফ বিনা বাক্যে মিমির সামনে গাড়ির দরজা খুলে দিয়েছিল, যার অর্থ আজ মিমিকে কাইফের সাথেই ফিরতে হবে। অগত্যা তারা একসাথেই ফিরেছে। বাড়িতে ফেরার পর মিমি চুপচাপ তানিয়ার কাছে কেটে পড়তে চাচ্ছিল, তবে এর মাঝে বড় একটা কিন্তু আছে। কিন্তু কাইফ তার পালানোর আগেই তার হাত খপ করে সোজা রুমে নিয়ে ছড়েছে। নিশানের বোমা ফাটানোর পর থেকেই কাইফ গম্ভীর হয়ে আছে। ভয়ে মিমির বুক কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি কাইফ রেগে তাই দুঘা বসিয়ে দিবে। কাইফ তখন থেকে সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে, কিন্তু বলছেও না কিছু, কিছু করছেও না। মিমির মনে হলো এইভাবে এক নাগাড়ে তাকিয়ে থাকার চেয়ে কাইফ তাকে কয়েক ঝাড়ি দিক, তবুও এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েই না থাকুক। এতক্ষণে কাইফ নিজের মুখ খুলে গম্ভীর কণ্ঠে বলল, আমি জানো কি কেমন লোক। কাইফের কণ্ঠে মিমি ঈষৎ কেঁপে উঠল, বুকের মধ্যে ধড়াস করে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিস্টার খান, আমি কিছু বলিনি। নিশান তো ছোট মানুষ, কি থেকে কি বলেছে। মিমি কাইফকে মিস্টার খান বলে রাখে। অফিসেও মাঝে মধ্যে স্যার বলতে গিয়ে মিস্টার খান বলে ফেলে, আবার পরবর্তীতে সূত্রে নেয় আসলে সে কাইফকে মিস্টার খান বলতে বেশি পছন্দ করে। কেন সে জানে না, কিন্তু পছন্দ করে। কাইফ পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, নিশান কখনো মিথ্যা বলে না। তুমি দেখছি নিজেকে বাঁচাতে নিশানকে ফাঁসিয়ে দিচ্ছ। তুমি কি নিশানের মতো বাচ্চা? বেচারা মিমি, কি করবে সে এখন? এখন হাজার বললেও কাইফের থেকে সে বাঁচতে পারবে না। নিশানের ঘাড়ে দোষ চাপিয়েও লাভ নেই, কিন্তু এখানে নিশানেরও দোষ আছে। সে কেন কাইফকে সব বলে দিল? মিমি তো আবেগের বশে নিশানের সামনে কথাগুলো বলে ফেলেছিল। মিমির বলা কিছু খুঁজে পায় না। কাইফ ধমকে ওঠে, মিমি, কিছু বলছি আমি, তুমি কথা বলছো না কেন? আমি অসভ্য লোক আর কি কি? মিমি পারে না খেতে দিতে। সে নিজের পক্ষে কিছু বলবে তার আগেই নিচ থেকে মেঘের গলার আওয়াজ ভেসে আসে। সে চিৎকার করে সকলকে ডাকছে। কাইফ মিমি ভাবলো আরও বিপদ হয়েছে বোধহয়। কাইফ দৌড়ে নিচে নেমে গেল, তার পিছু পিছু মিমি গেল। মেঘ কাইফকে দেখে তাকে ঝাপটে ধরল। কাইফ চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে মেঘ, এভাবে চেঁচাচ্ছিস কেন? মিমি তানিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। সে তানিয়ার দিকে তাকিয়ে দেখল সে কেমন যেন চুপসে আছে, মাথা নিচু করে লাজুক হাসছে। মিমি তানিয়ার কানে ফিসফিস করে বলল, এই তানি, কি হয়েছে রে? তানিয়া কিছু বলল না, সে পূর্বের ন্যায় মাথা নিচু করে আছে। মিসেস রীতা বললেন, মেঘ, এভাবে সবাইকে ডেকে এখন চুপ করে আছিস কেন? আমি ভাবলাম বাড়িতে ডাকাত পড়েছে। মেঘ কাইফকে ছেড়ে দিয়ে মিসেস রীতার দিকে তাকিয়ে বলল, আমি বাবা হতে চলেছি ছোট মা।
আমার তানিয়া মা হতে চলেছে। ছোটখাটো একটা বোমা ফাটলো বোধহয়। সকলে স্তব্ধ। মিমি ঘর থেকে বের হয়ে তানিয়াকে জড়িয়ে ধরলো শক্ত করে এবং বলল, সত্যি তানি আমি খালামণি হব? আমার যে কি আনন্দ হচ্ছে। অতঃপর তাকে ছেড়ে দিয়ে বলল, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। মিমি দৌড়ে চলে গেল। মিসেস রীতা তানিয়াকে আলিঙ্গন করে দোয়া করলেন, বললেন, সুখী হও মা, একটা ফুটফুটে সুস্থ সন্তান জন্ম দাও, দোয়া করি। আফজাল খান এবং আজমল খান তানিয়ার মাথায় হাত রেখে দোয়া করলেন। মিমি মিষ্টি নিয়ে এসে সকলকে দিবে। নিজের হাতে তানিয়াকে খাইয়ে দিল, তানিয়াও দিল। মেঘ মিষ্টি নিয়ে কাইফের মুখের সামনে ধরে বলল, আজ অন্তত একটা মিষ্টি খাও ভাইয়া। মিমি মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, মিষ্টি খাবেন কেন? মিষ্টি খান না বলেই তো মুখ দিয়ে শুধু তিতা তিতা কথা বের হয় আপনার। কাইফ খাবে না, না করেও মেঘের মন রাখতে খেয়ে নিল। সকলে নিজের রুমে চলে গেলেন। রয়ে গেলেন তানিয়া, মিমি, মেঘ এবং কাইফ। মেঘ কাইফের কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি চাচ্চু হতে যাচ্ছ ভাইয়া। আমি একদিক থেকে খুবই দুঃখ পাচ্ছি। আমি তোমার ছোট, অথচ আমি তোমাকে আগিয়ে চাচ্চু ডাক শোনাতে চলেছি। এখন তোমার দায়িত্ব খুব শীঘ্রই আমাকে চাচ্চু ডাক শোনানো। কি ভাইয়া, সুসংবাদ কবে পাচ্ছি? মেঘের কথায় কাইফ বড়সড় আকারের বিষম খেল। মিমি টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে কাইফকে দিল। পুনরায় বিড়বিড় করে বলল, একটুখানি মিষ্টি খেয়েছে কি খায়নি অমনি বিষম খেলো। আসলে ভালো জিনিস কারো সহ্যই হয় না। কাইফ তা শুনতে পেল। সে পানি পান করে চোখ রাঙিয়ে মিমির দিকে তাকালো। মিমি শুকনো ঢোক গিলে জোরপূর্বক হাসি হেসে গ্লাস নিয়ে সরে আসলো। মেঘ বলল, বিষম খেলে তো শুনছি না ভাইয়া, সুখবর খুব তাড়াতাড়ি চাই। তানিয়া চলো, রুমে চলো, তোমার এখন অনেক রেস্ট করতে হবে। বলেই সে তানিয়ার হাত ধরে তাকে রুমে নিয়ে গেল। এমনভাবে নিয়ে গেল যেন তানিয়া সদ্য হাঁটতে শিখেছে। মিমি তানিয়ার প্রতি মেঘের এমন কেয়ার দেখে খুবই ভালো লাগলো। তারা চলে গেল। মিমি কাইফকে জিজ্ঞেস করলো, জিজু কিসের সুখবরের কথা বলছিলেন মিস্টার খান? কাইফ হুট করে যেন অস্বস্তিতে পড়ে গেল। সে গলা ঝেড়ে বলল, কিছু না, তুমি বুঝবে না। সে লম্বা লম্বা পা ফেলে রুমে চলে গেল। মিমি কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল। কি এমন কথা যে সে তা বুঝতে পারবে না? ছোট্ট একটা শ্বাস ফেলে সে রুমের দিকে পা বাড়ায়। আপাতত কাইফ সেই বিষয়টা ভুলে গিয়েছে মনে হয়। ভুলে গেলেই সে বেঁচে যায়। এসব কি মিমি? মিমি কাঁচুমুচু হয়ে গেল। কি মিস্টার খান? না মানে স্যার। তোমাকে একটা ছোট্ট ফাইলের কাজ করতে দিয়েছিলাম, তুমি তার মধ্যে এত ভুল করেছো। মনটা কোথায় থাকে তোমার? কাজ টাজ কিছু হয় নাকি মিস্টার আদিলের সাথে শুধু গল্পই করা হয়? অপমানে মিমির মুখ থমথম হলো। সে নিচু কণ্ঠে বলল, আমি কথা বলি না স্যার, তিনি এসে আমার সাথে কথা বলেন। এখানে আমার দোষ কোথায়? কাইফ আরও কিছু বলতে নিবে তার আগেই বলা নেই কওয়া নেই হুট করে একটা মেয়ে কেবিনে ঢুকে পড়ল। সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো সে হুট করেই কাইফকে জড়িয়েও ধরল। মিমি বিস্ফোরিত চোখে তাকালো। কি এই মেয়ে হুট করে কাইফের উপর চড়ে বসলেন কেন? জামা কাপড়ের হাল দেখে ছি, মিমির নিজেরই লজ্জা লাগছে। তার মনে হলো বাচ্চারা যেমন ফ্রক পরে তেমনই পরেছে, তবে তাকে দেখতে একদম অশ্লীল লাগছে। মিমির রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। সে তার হাতে থাকা কাগজ দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, যেন সে সামনে থাকা ওই অভদ্র মেয়েটিকে মোচড়াচ্ছে। মেয়েটা কাইফকে ছেড়ে দিয়ে বলল, Hey Kaif, how are you? I miss you so much. কাইফ মেয়েটাকে দেখে বলল, ও জেসি, এটা আমার অফিস, এভাবে কেউ জড়িয়ে ধরে? আরে ছাড়ো তো কাইফ, কি আছে এখানে? জড়িয়ে ধরেছি তো কি হয়েছে? কাইফ আর চোখে মিমির দিকে তাকালো। মিমির আগে ঘন ঘন শ্বাস ফেলছে। সে জলজান্ত একটা মানুষ এইখানে দাঁড়িয়ে আছে, আর এই মেয়ে বলে কিনা এইখানে কে আছে। কাইফের তাকানো দেখে জেসি মিমের দিকে তাকালো, কেমন যেন মুখ কোচকালো, বলল, ও তুমি আছো? সরি, আমি খেয়াল করিনি। আসলে কাইফ সামনে থাকলে আমার আশেপাশে কারোর দিকে খেয়াল থাকে না। কাইফ কে? আমার পিএ মিমি। পিয়ে? ইস, কেমন খ্যাত মার্কা। তুমি এমন পিয়ে রেখেছো কেন? কাইফ কিছু বলল না দেখে মিমির রাগ তরতর করে ভাবতে লাগলো। কাইফ তাকে পিয়ে বলে পরিচয় দিল। মিমি তার আর কিছুই হয় না। জেসি আবারও বলল, এই পিয়ে, যাও তো আমার জন্য কফি করে নিয়ে এসো। সুগার দেবে না, ওকে?
নাও গো অ্যান্ড লিভ অ্যাস অ্যালোন। মিমি কাইফের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। যাবার সময় দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। কাইফ বুঝল তার রাগের পরিমাণ, বুঝেও সে চুপ রইল। জেসি মুখ কুঁচকে বলল, দেখেছো কেমন ম্যানার্সলেস গার্ল, এভাবে কেউ দরজা আটকায়? তুমি চুপ করে আছো কিভাবে? আমি হলে ঘাড় ধরে বের করে দিতাম। কাইফ জেসির কথা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। সে বলল, ওসব কথা বাদ দাও জেসি, বলো তুমি কবে দেশে এসেছো? আমি গতকাল এসেছি আর আজ তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তারা আরও টুকিটাকি কথা বলল। জেসি কাইফের এক প্রকার ফ্রেন্ডই বলা চলে। সে আমেরিকায় পড়াকালীন আলাপ হয়েছিল। জেসি জন্মস্থান বাংলাদেশে হলেও তারা সেইখানে সেটেল। জেসি মাঝে মধ্যে বাংলাদেশে আসে, এইখানে তার পৈতৃক বাড়ি আছে। জেসির গায়ে পড়ার স্বভাবটা খুবই অসহ্যকর লাগে কাইফের, তবুও বন্ধু বলে কাইফ তাকে সহ্য করে। কাইফকে বারণ করা সত্ত্বেও জেসি তার গায়ে পড়ার স্বভাবের মধ্যে কোনো পরিবর্তন আনেনি। আসলে আমেরিকান কালচারের মানুষ হয়েছে, এমন স্বভাব থাকা স্বাভাবিক। তবে কোনোদিন যে সহ্যের বাঁধ ভেঙে যাবে সেদিন জেসি খুবই পস্তাবে। ব্যালকনির রেলিং ধরে আর মনে গান গাইছে মিমি। তার মন ভীষণ খারাপ। জেসি নামক সমস্যা তাদের জীবনে এসেছে তার 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহ কাইফ জেসির সাথে ব্যস্ত ছিল। মিমিকে যেন সে দেখেও দেখে না। মিমিও চুপ হয়েছে। কি করবে সে? যেখানে কাইফ এই বিয়েটা মানেই না, সেখানে মিমির কিছু করা সাজে না। কাইফ নিজে মুখে না বললেও সে জানে যে কাইফ বিয়েটা মানে না। অজান্তেই মিমির চোখের কোণে পানি জমে। সে তো কাইফের প্রতি দুর্বল। প্রায় 4 মাস একসাথে থেকেছে। থাকতে থাকতেই মিমির মনে কাইফের জন্য কিছু একটা তৈরি হয়েছে। অদ্ভুত এক অনুভূতি, গা শিহরিত করা অনুভূতি। তাহলে কি এই অনুভূতিকে ভালোবাসা বলা যায়? মিমি তা জানে না। মিমি এক দৃষ্টিতে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সে জানেই না কাইফ তার পাশে দাঁড়িয়ে তাকেই গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কাইফ হালকা হাসি দিয়ে মিমির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল এবং সে সফল হলো। মিমি হকচকিয়ে 2 হাতে চোখের কোণে পানি আসাটুকু মুছে নিল। কাইফ তার দিকে তাকিয়ে থেকেই বলল, তুমি কি কোনো ব্যাপারে আপসেট মিমি? না তো। সেই কখন থেকে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তুমি টের পেলে না? কি ভাবছো এত? কিছু না। বলে সে রুমে যেতে নিলে কাইফ তার হাত ধরে আটকে ফেলল। কাইফের ছোঁয়ায় মিমি চোখ বন্ধ করে আসলো। কাইফ বলল, তুমি আমাকে ইগনোর করছো কেন? মিমি নিজের হাত থেকে কাইফের হাত ছাড়িয়ে নিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি কে যে আপনাকে ইগনোর করব? আর আমি ইগনোর করি বা না করি তাতে আপনার কি আসে যায়? আমি নিতান্তই একটা বাইরের লোক, শুধুমাত্র আপনার বিয়ে, এছাড়া তো আর কিছুই নই আমি। কাইফ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা বলতে গিয়ে মিমির গলা কাঁপছে, গলার স্বর আটকে আসছে। সে ঢোক গিলে বলল, এখানে এভাবে যখন তখন আমার ছোবেন না আপনি। আমি একটা বাইরের মেয়ে, এভাবে ছোঁয়া আপনার শোভা পায় না। আর রোজ রাতে যে আমাকে সোফা থেকে তুলে নিয়ে আসেন, এটা দয়া করে আর করবেন না। সোফা থেকে বিছানায় নিয়ে এসে কি বোঝাতে চান আপনি? আমি সোফাতেই ঠিক আছি, আপনার কোনো জিনিসের উপর আমার অধিকার নেই। কাইফ মিমির কথা শুনে মোটেও বিচলিত হলো না। কাইফ যে রোজ রাতে তাকে সোফা থেকে তুলে নিয়ে আসে, মিমি কোনো একদিন টের পেয়ে গিয়েছে। মিমির চোখে ভেঙে কান্না আসছে। সে তৎক্ষণাৎ প্রস্থান করলো, সোজা ছাদে চলে গেল। সে কাঁদবে, খুব কাঁদবে। মিমি চলে গেলেও কাইফের কোনো হেলদোল হলো না, বরং সে ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। সে জানে মিমির মনে কি চলছে। সে তো পুড়ছে, অনেক আগে থেকেই পুড়ছে। এখন মিমিও না হয় একটু পুড়ুক, নিজের মনের কথা বোঝার চেষ্টা করুক। কাইফের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। সে খুবই শীঘ্রই মিমির কষ্ট দূর করে দিবে। সেও কষ্টে আছে। এয়ারপোর্টে প্রচুর মানুষের আনাগোনা। কেউ কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, তাদের বিদায় দিতে এসেছে তাদের পরিবারের লোকজন। সিফাত আজ দেশের বাইরে চলে যাচ্ছে। ব্যবসার কিছু কাজে সে তার বাবার পরিবর্তে সেখানে যাচ্ছে। যে ছেলে বাবার অফিসে পা রাখে, কি রাখে না ঠিকই নেই, সেই ছেলে দেশের বাইরে বাবার কাজে সাহায্য করার জন্য যাচ্ছে। এটা ভেবেই সিফাতের বাবা মা প্রথমে অবাক হয়েছিলেন। সিফাতের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কে রে বাবা, কি হয়েছে তোর? এভাবে হঠাৎ চলে যেতে চাচ্ছিস কেন? বল আমাকে, কি হয়েছে তোর? উফ মা, আমার কিছুই হয়নি। বাবা একা কত দিক সামলাবে বলো তো? আমি এখন থেকে না হয় একটু কাজে সাহায্য করি।
সিফাতের মা ছেলের কথা তেমন বিশ্বাস করলে বলে মনে হলো না, তবুও তিনি কিছু বললেন না। ছেলে যখন যেতে চেয়েছে তখন যাক। মাকে ভুলভাল বুঝিয়ে দিলেও সিফাত নিজে তা জানে না যে সে কেন যাচ্ছে। সেদিন রিহা তাকে বলেছিল যে যেন তাকে তার মুখ আর না দেখা যায়, কিন্তু সিফাতের অবুঝ মন দেশে থাকলেই শুধু রিহার কাছে যেতে চাইবে, তাকে এক পলক দেখার জন্য ছটফট করবে। এক অবুঝ মনকে সে বোঝাতেই পারে না, তাই তো দেশের বাইরে বাহানা দিয়ে চলে যাচ্ছে। সেখানে যে ইচ্ছে করলেই তো আর রিহার কাছে আসতে পারবে না। তখন বেশ হবে, রিয়া আর তার মুখ দেখে বিরক্ত হবে না। সিফাত মাঝে মাঝে বুঝতে পারে না এই পিচ্চি মেয়ে তার উপর কি জাদু করেছে, যে সিফাত ভয়ঙ্করভাবে তার মায়ায় জড়িয়ে পড়েছে, ভালোবেসে ফেলেছে পিচ্চিটাকে। সে বসে বসে এইসবই ভাবছিল। মেঘের কথায় তার ঘোর কাটল। পর্ব 30। মেঘ তাকে বিদায় জানাতে এসেছে। সিফাত মানা করেছিল কিন্তু মেঘ শোনেনি। সিফাত শুকনো হেসে বলল, না রে, বাবার কাজে একটু সাহায্য করতে হবে, তার তো বয়স হচ্ছে। মেঘ মুখ গোমড়া করে বলল, বাবা হতে চলেছি, ভেবেছিলাম বড় সড়ো একটা খাওয়া দাওয়ার আয়োজন করব, কিন্তু তুই তো চলে যাচ্ছিস, আর কিছুই করব না। সিফাত মেঘকে আলিঙ্গন করে বলল, তোকে আবারও কনগ্রেচুলেশন, তুই বাবা হবি আর আমি হব চাচ্চু। আমি খুব খুশি। আর এই যাচ্ছিস, আর আসবি কবে? সিফাত মেঘকে ছেড়ে দিয়ে বলল, জানি না, দেখি কবে আসা হয়। মেঘ পুনরায় বলল, না গেলে হয় না? সিফাত শুকনো মুখে মাথা টানে বয়ে নাড়ালো, লাগেজ হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সময় হয়ে গিয়েছে, আমি আসছি। তানিয়া ভাবির খেয়াল রাখিস আর নিজেরও ভালো থাকিস। সে বলে সে সামনের দিকে এগোয়। সিফাতের বুকটা কেমন ভারী হয়ে আসছে, চোখ জ্বলছে। মনে হচ্ছে ইস, যদি একবার রিহার দেখা পাওয়া যেত, কিন্তু তা হবার নয়। সিফাত চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয়। হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে, কিন্তু এটা মেঘ নয়। সিফাতের বুকের মধ্যে ধক করে ওঠে। সে কি ঠিক শুনছে নাকি ভুল? সে পুনরায় ডাক শুনতে পেল, পিছু ফিরে তাকালো। তৎক্ষণাৎ বুকের উপর থেকে ভারী পাথর নেমে গেল, চোখ জুড়িয়ে গেল। সিফাতের মনে হচ্ছে সে ভুল দেখছে, চরম ভুল। সে যখন ঠিক ভুল বিবেচনা করতে ব্যস্ত, তখন রিহা তার সামনে এসে দাঁড়ালো। উন্মাদ লাগছে তাকে, চুল এলোমেলো হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে। সিফাত অবাক চোখে তাকে দেখছে। সিফাতকে আরেক দফা অবাক করে দিয়ে রিহা তার কলার চেপে ধরল। ফলে সিফাত ঈষৎ ঝুঁকে পড়ল, দাঁতে দাঁত চেপে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে এখানে ফেলে রেখে আপনি কোথায় যাচ্ছেন? বিস্ময়ে হতবাক হয়ে সিফাত কথা বলতে ভুলেই গেল। রিয়া তার কলার মুঠো করে ধরল, আক্রোশের সাথে ঝাঁকিয়ে বলল, কি হলো? কথা বলছেন না কেন? কেন চলে যাচ্ছেন আপনি? আশেপাশের লোকজন তাদের চোখ বড় বড় করে দেখছে, এতে রিহার কোনো যাই আসছে না। সে ঘন ঘন শ্বাস ফেলছে। পেছন থেকে মেঘ হাঁ করে দেখছে তাদের। কি হচ্ছে এইসব? মাথার উপর দিয়ে যাচ্ছে। সিফাত কাঁচুমুচু ভঙ্গিতে বলল, আমার কলার ছাড়ো রিহা, সবাই দেখছে। রিহা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, না, ছাড়বো না। আপনি আমার কথা জবাব দিন, কেন চলে যাচ্ছেন আপনি বলুন। পরক্ষণে সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ধীরে ধীরে সিফাতের গলার থেকে হাত সরিয়ে নেয়। সে আজ তানিয়ার সাথে কথা বলার সময় তানিয়া সিফাতের দেশের বাইরে যাওয়ার কথাটা বলে। কথাটা শুনেই রিহার বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। সেদিন সে রাগের বশে সিফাতকে অনেক কথা বলেছিল, কিন্তু সে এখন বুঝতে পারছে তার হৃদয়টা বিরাট বড় অংশে জুড়ে সিফাতের বাস। সে তৎক্ষণাৎ সে অবস্থায় ছিল, সেই অবস্থায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চলে যান আপনি, চলে যান আপনি, চলে যান। আপনি তো আমাকে একটুও ভালোবাসেন না। সেদিন রাগের বশে কি না কি বলেছি, তাই আপনি চলে যাচ্ছেন। আমি জানি তো, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। সিফাত হতভম্ব। কি বলছে রিয়া? কেন বলছে? তবে কি তার মনেও কিছু আছে? রিয়ার চোখের পানি দেখে তার অদ্ভুত কষ্ট হচ্ছে। সে ঢোকিলে বলল, রিহা, আমার কথাটা শোনো, কেঁদো না। না, আমি আপনার কোনো কথা শুনবো না। চলে যান। আমি কাঁদতে কাঁদতে মরে যাব, তাতে আপনার কি? সিফাতের মাথায় ধক করে আগুন জ্বলে ওঠে। সে ধমকে উঠল, রিহা। রিয়া কিঞ্চিত কেঁপে উঠল, তবুও কান্না থামায় না। সে পিছু ফিরে যেতে যেতেই সিফাত তার হাত চেপে ধরে। রিয়া হাত মুঠিয়ে বলে, ছাড়ুন, ছাড়ুন বলছি।
সিফাত ছাড়ে না, হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে শক্ত করে তার হৃদয় শীতল হয়। সকল কষ্ট নিমেষেই দূর হয়। সিফাতের উষ্ণতা পেয়ে রিহা শব্দ করে কাঁদে। সিফাতের চোখের কোণে জল জমে। বেশ কিছুক্ষণ পর রিহা শান্ত হয়ে আসে। সিফাত তাকে ছেড়ে দিয়ে চোখ জল মুছে বলল, পিচ্ছি মানুষ এভাবে কান্নাকাটি করলে কি আর যাওয়া যায় বলো? আমার তো ফ্লাইট মিস হয়ে গেছে। রিয়া চোখ রাঙিয়ে তাকালো। সিফাত মৃদু হাসে। মেঘ এতক্ষণ দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল, এখন সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে আমাকে কেউ কি বলবে? সিফাত এক হাতে লাগেজ আর এক হাতে রিহার হাত মুঠো নিয়ে পড়ল। চল, তোকে যেতে যেতে সব বলছি। বলে সে এগোয়। মেঘও তাদের পিছু পিছু যায়। সে বুঝতেই পারছে না রিহা এসে এমন আচরণ কেন করলো, আর সিফাতি বা চলে যাওয়া ক্যান্সেল কেন করলো। আজ কাইফ সবাইকে ডেকেছে, কোনো জরুরি কথা বলবে নাকি। সকলে হল রুমে জড়ো হয়েছে। সবাই উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মিমি এক কোণায় দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো উৎসাহ কাজ করছে না, শুধুমাত্র বুকের মধ্যে চিনচিন ব্যথা করছে, সঙ্গে প্রচুর রাগ হচ্ছে। কারণ এই ইউজুয়াল জেসি কাইফের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। জেসি সেই কবে যে টুপকেছে, এখনও তার যাবারই নাম নেই। সারা জীবনের জন্য থেকে গেলে নাকি? সবাই গেলেই বা তার কি? কতদিনই পর কাইফের সাথে তার বিচ্ছেদই হয়ে যাবে। মিমির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার ভাবনার মাঝে কাইফ বলতে শুরু করলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা শুনে খুশি হবেন যে বিরাট অ্যামাউন্টের প্রজেক্ট আমাদের সফল হয়েছে। ভালোভাবেই তার কাজ সম্পন্ন হয়েছে। আপনাদের সবার সাহায্য এবং পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আমি মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। করতালিতে মুখরিত হয়ে উঠল হলরুম। সকলে বেশ আনন্দিত, তবে মিমি পূর্বের ন্যায় ভাবলেশীন। কাইফ হাত উঁচিয়ে সবাইকে শান্ত হতে ইশারা করল। পুনরায় বলল, আমাদের এই সাকসেস উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে। আগামীকাল হোটেলের রুফটপে এই পার্টি অনুষ্ঠান হবে। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। অ্যান্ড ড্রেস কোড ইজ ব্ল্যাক। আমার কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কাইফ চলে গেল। তার পিছু পিছু গেল জেসি। সকলে ধীরে ধীরে হলরুম ত্যাগ করল। মিমিও নিচের ডেস্কে গিয়ে বসলো। বসতেই আদিল টপকে পড়ল। আরে মিমি, শুনেছো তো যে পার্টি হবে? জি স্যার। আমি তো খুবই এক্সাইটেড। তোমার আনন্দ হচ্ছে না? মিমি কি বলবে, তার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। সে জোরপূর্বক হেসে বলল, জি স্যার। আচ্ছা শোনো, কাল ঠিক সময় চলে আসবে, কেমন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। মিমি মাথা নাড়িয়ে সম্মতি দিল। আদিল চলে গেল। মিমি হাফ ছেড়ে বাঁচল। মাথা নাড়িয়ে সম্মতি দিলেও মিমি মনে মনে ঠিক করে নিল সে কিছুতেই পার্টিতে যাবে না। কাইফের সাথে জেসির ঘেঁষাঘেঁষিতে তার পছন্দ হয় না। হৃদয় পড়ে, আচ্ছা মিমু, তুই বাবুর খালামণি হবি নাকি চাচিমণি? মিমি উদাস মনে বসেছিল তানিয়ার কাছে। তানিয়া কনসিভ করার পর থেকে টক জাতীয় খাবার খুব খাচ্ছে। এখন সে বসে বসে জলপাইয়ের আচার খাচ্ছে। খেতে খেতে সে মিমিকে প্রশ্নটা করল। মিমি তানিয়ার দিকে তাকিয়ে বলল, কেন খালামণি হব? তুই আমার বান্ধবী, এই দিক থেকে ঠিক আছে, তবে আর এক দিক থেকে তুই আমার যা হোস, তাহলে তো চাচিমণি হবি, তাই না? মিমি মনে মনে তাচ্ছিল্য হাসে। আর কতদিন বা থাকবে এই সম্পর্ক? এই সম্পর্কের কোনো মজবুত ভিত্তি নেই। সে সম্পর্ক টিকবে কি করে? তানিয়া মিমিকে অন্যমনস্ক হতে দেখে তার বাহুতে মৃদু থাপ্পড় দিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? মিমি ভাবনার জগৎ থেকে বের হয়ে ঠোঁটের হাসি টেনে রেখে বলল, কোথাও না, আগে বাবু আসুক, তারপর দেখা যাবে কাকে কি বলবে। এখন থেকে এইসব চিন্তা করে মাথাটা খারাপ করিস না তো। তুই আচার খা। তানিয়া আচার মুখে নিয়ে পুনরায় বলল, মিমু, শুনেছি আজ অফিসে পার্টি আছে। মেঘ বলল, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু মেঘ আমাকে কি বলল জানিস? বলল তুমি এখন অসুস্থ, তোমার কোথাও যেতে হবে না, কিছু একটা হয়ে গেলে তখন কি হবে। সো আমিও যাচ্ছি না আর তুমিও যাচ্ছ না, ফাইনাল। তানিয়া মেঘের মতো করে মেঘকে নকল করে কথাগুলো বলল। তানিয়ার বলার ধরন দেখে মিমি হেসে ফেলল। তানিয়া আবার বলল, এসব ভালো লাগে বলতো মিমু? এমনটা ভাব করছে যেন আমি 8-9 মাসে পড়েছি। মিমি শব্দ করে হাসে। হাসতে হাসতে গড়িয়ে পড়ে। তানিয়া মুখ গোমড়া করে থাকলেও মনে মনে মিমিকে হাসতে দেখে খুশি হয়।
অনেকদিন মিমি এইভাবে প্রাণখোলা হাসি হাসে না। মিমি এড়িয়ে গেলেও তানিয়া ঠিক বুঝেছে কাইফের সাথে মিমির সম্পর্কটা ঠিক যাচ্ছে না। মিমি হাসি থামিয়ে বলল, জিতু তোকে অনেক ভালোবাসে রে তানি, তাই তো তোকে নিয়ে এত চিন্তা করে। তানিয়া প্রসঙ্গ পাল্টে বলল, বাদ দে এসব কথা, তুই পার্টিতে যাচ্ছিস তো? মিমির মুখের হাসি চলে গেল। সে শুকনো গলায় বলল, না তানি, আমি যাচ্ছি না। ও মা, কেন? এমনি। এমন কোনো কথা হলো? তুই যাবি মিমু? ইচ্ছে করছে না তানি। তুই যাবি মানে যাবি, ব্যাস। আমি অসুস্থ মানুষ, তোর কাছে এই একটাই তো জিনিস চাইছি, তুই আমার কথা শুনবি না? তুই আমাকে ভালোবাসিস না রে মিমু, তুই অনেক চেঞ্জ হয়ে গিয়েছিস। বলে তানিয়া আর কাঁতার একটা ভান করলো। তার এই অভিনয় খুব ভালো করে কাজ লাগলো। মিমি হার মেনে নিল। তোর ইমোশনাল ড্রামাটা কখনো বন্ধ হবে না রে তানি। এসব ভাজুং ভুজুং শুনিয়ে আমাকে রাজি করাতে এক্সপার্ট তুই। আচ্ছা আমি তোর কথা মেনে নিলাম, যাবো আমি, যা। তানিয়া এক মুহূর্তের জন্য আনন্দে লাফিয়ে উঠল। মিমি আতকে উঠে বলল, কি করছিস? বুদ্ধি শুদ্ধি সব গিয়েছে নাকি? এই অবস্থায় এসব লাফালাফি ঝাপাঝাপি একদম করবি না বলে দিলাম। ওকে মেরি জান, দাঁড়া, আমার কাছে তোর জন্য একটা জিনিস আছে। তানিয়া ওয়ার্ডরোব থেকে একটা কালো রঙের শাড়ি বের করে মিমির হাতে দিল। প্রফুল্ল কণ্ঠে বলল, এই দেখ শাড়িটা, কি সুন্দর বল, আর কত সফট। তুই এটা পরে পার্টিতে যাস, তোকে দারুণ লাগবে। মিমির চোখ কপালে তুলে বলল, শাড়ি? আমি পার্টিতে শাড়ি পরে যাব? তাছাড়া এটা তো তোর শাড়ি। আরে তাতে কি, কেউ পার্টিতে শাড়ি পরে যায় না নাকি? তুই পরে যাবি এবং আমি তোকে সাজিয়ে দেব। কিন্তু তানি। কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই ফাইনাল। বরাবরের মতো আবারও মিমিকে হার মানতে হলো। রিকশা এসে থামলো হোটেলের সামনে। এই হোটেলটির উচ্চতা 10 তলা। এই ছাদে পার্টির আয়োজন করা হয়েছে। মিমি রিকশার ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করলো। 10 তলা বিল্ডিংয়ের ছাদে সিঁড়ি বেয়ে উঠতে গেলে মিমি নির্ঘাত পটল তুলবে। তাকে লিফট দিয়েই যেতে হবে। মিমি লিফটে প্রবেশ করে প্রয়োজনীয় বাটন প্রেস করলো। তানিয়া তাকে শাড়ি পরানোর থেকে শুরু করে সব করেছে। তাকে আবার হালকা মেকআপও করিয়ে দিয়েছে। চোখে দিয়েছে কাজল আর ঠোঁটে দিয়েছে লাল লিপস্টিক। মিমি চুলটা খোঁপা করতে চেয়েছিল, কিন্তু তানিয়া শোনেনি। সে সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছে। মিমি কিছু বলতে নিলেই শুরু হয়ে যাবে তার ইমোশনাল ড্রামা। তানিয়া কথা ভেবে মিমি মুচকি হাসে। লিফটে এসে সামলে মিমি নেমে পড়ে। লোকজনের সংখ্যা দেখে মনে হলো সেই একমাত্র বাকি ছিল। বাদবাকি সবাই এসে পড়েছে। ছাদ খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিশাল বড় ছাদ, পুরোটাই লাইটিং করা। আবার বড় সড়ো একটা স্টেজও করা হয়েছে। মিমির নিজেকে কেমন যেন বেমানান লাগলো। সবাই আধুনিক সব জামা কাপড় পরে এনেছে, যেমন গাউন, টপস ইত্যাদি। মিমিরই একমাত্র শাড়ি পরে এসেছে। সে এক কোণে দাঁড়িয়ে থাকলো। কাইফ তার থেকে দূরে কিছু লোকজনের সাথে কথা বলছে এবং তার গায়ের সাথে লেপ্টে আছে জেসি। জেসি স্লিভলেস একটা গাউন পরেছে, যার পিঠের দিক একদম খোলা। মিমির কাছে বরাবরের মতো তাকে অশ্লীল লাগলো। কাইফ সম্পূর্ণ ব্ল্যাক পরেছে। মিমির কাছে তাকে বড় আকর্ষণীয় লাগছে। কাইফের বলিষ্ঠ দেহ কালো রংটা যেন একটু বেশিই মানায়। মিমি যখন এক দৃষ্টিতে কাইফকে দেখে যাচ্ছিল, তখন আকস্মিক কাইফও তার দিকে তাকালো। দুইজনের চোখাচোখি হলো। মিমি তৎক্ষণাৎ তার দৃষ্টি সরিয়ে নিল, তবে কাইফ সরালো না। সে এক ঘোরের মধ্যে পড়ে গেল। তার দৃষ্টি সরানো দায় হয়ে পড়ল। মিমি এই প্রথম কালো পরেছে। কাইফ ভাবতেও পারেনি কালো শাড়িতে তাকে এতটাই সুন্দর লাগবে। তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। জেসির ডাকে সে ঘোর থেকে বেরিয়ে দৃষ্টি সরিয়ে নিল। হেই মিমি। মিমি আদিলের ডাকে তার দিকে তাকায়। জোরপূর্বক হেসে বলল, জি স্যার। তুমি এত দেরি করলে কেন? জানো আমি তোমার অপেক্ষা করছিলাম। মিমি কি বলবে, সে কিছুই বলল না, শুধু হাসলো। আদিল আবার বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, সবার থেকে আলাদা। আপনাকেও হ্যান্ডসাম লাগছে স্যার, কিন্তু আমাকে বড্ড বেমানান লাগছে। আমি একমাত্র শাড়ি পরে এসেছি। আরে কি যে বলো না, এর জন্য তো তোমাকে সবার থেকে আলাদা লাগছে, স্পেশাল। এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি স্যার। আদিল আরো কিছু বলতে যাবে তার আগেই একটা ডান্সের ঘোষণা হলো। পার্টনার চেঞ্জ ডান্স। কয়েক স্টেপ পরপর পার্টনার চেঞ্জ করতে হবে।
আদিল সেটা শুনে মিমির সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ডান্স উইথ মি? মিমির নাচের একদমই ইচ্ছে নেই। সে বারণ করতে যাবে তার আগেই দেখল জেসি কাইফকে ঠেলে স্টেজে নিয়ে গেল। মিমির জেদ হলো। সে মুখ হাসি ফুটিয়ে আদিলের হাত ধরে রেখে বলল, অফকোর্স। তারা স্টেজে উঠল। ভুলবশত কাইফের পাশেই মিমি দাঁড়িয়েছে। সকলে গোল হয়ে দাঁড়িয়েছে। মিমি কাইফের দিকে তাকিয়ে দেখল কাইফ তার দিকে চোয়াল শক্ত করে তীক্ষ্ণ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। মিমির কেমন যেন ভালো লাগলো। সে কাইফের কঠিন দৃষ্টিকে পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এতে কাইফের রাগ সপ্তম আসমানে উঠল। কাইফ পারে না আদিলকে মেরে গুম করে দিতে। সে ছাড়া অন্য কেউ মিমিকে স্পর্শ করছে ভাবতেই কাইফের মাথায় রাগ টকবগিয়ে ফুটছে। মিমি কেন অন্য কারোর সাথে নাচবে? সে নিজেও যে অন্য কারোর হাত ধরে আছে সেটা কাইফের চোখে পড়ছে না। শুধু চোখ কাটায়ের মতো ফুটছে আদিলের ধরে রাখা মিমির হাত। নাচ শুরু হয়েছে। উচ্চ শব্দে গান বাজছে। যে যার পার্টনারের সাথে নাচছে। স্পটলাইট তাক করে আছে তাদের দিকে। কাইফ নাচছে কি নাচছে না ঠিক নেই। শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে মিমির উপর। প্রথম স্টেপ শেষে পার্টনার চেঞ্জ হয়ে গেল। দুর্ভাগ্যবশত মিমি ঘুরে এসে কাইফের কাছে পড়ল। এক হাতে মিমির হাত আর এক হাতে মিমির কোমর চেপে ধরে কাইফ বাঁকা হাসে। মুহূর্তে মিমির মুখ রক্তশূন্য হয়ে যায়। গলা শুকিয়ে আসে। যেমনটা বাঘের সামনে পড়লে হরিণের অবস্থা হয়। মিমি যে পালিয়ে যাবে তারও পথ নেই। কাইফ যে রেগে আছে তা সে খুব ভালো করেই মিমিকে বুঝিয়ে দিচ্ছে। তার নখ গেঁথে দিচ্ছে মিমির কোমরে। মিমি চোখ বন্ধ করে ব্যথায় কুঁকড়ে ওঠে। দ্বিতীয় স্টেপ শেষ হতেই কাইফ ইচ্ছে করে মিমিকে নিয়ে লাইন ক্রস করল। সে চায় না মিমিকে আর কেউ স্পর্শ করুক। মিমিকে টেনে নিয়ে ফাঁকা জায়গায় চলে গেল। হাত ছেড়ে দিল। মিমি নিঃশ্বাস ফেলল কি ফেলল না, সাথে সাথে কাইফ তাকে দেওয়ালে চেপে ধরল। মিমির দম বন্ধ হয়ে এলো। কাইফের ক্রুদ্ধ শ্বাস তার মুখশ্রীতে আঁচড়ে পড়েছে। শক্ত করে চেপে ধরল তার বাহু। মিমির জোর শ্বাসে ফেলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন মিস্টার খান? কাইফ রাগী কণ্ঠে বলল, তোমাকে অনেকবার বলেছি আমি আদিলের থেকে দূরে থাকতে, তাও সেই আদিল ওর সাথে কেন ডান্স করতে গিয়েছিলে? মিমি যেন হুট করেই রেখে গেল। কাইফ যে অন্য একটা মেয়ের সাথে ডান্স করছিল এতে কিছুই আসে যায় না, আর সে করলেই দোষ। মিমি শক্ত কণ্ঠে বলল, আমি যার সাথে খুশি নাচবো, তা যা খুশি করব, তাতে আপনার কি? কাইফ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তবুও তার রাগ কমে না। সে যথেষ্ট শান্ত স্বরে বলল, আমাকে রাগিও না মিমি, রাগানোর ফল কিন্তু মোটেও ভালো হবে না। মিমি কাইফের বুকে হাত রেখে মৃদু ধাক্কা দিল। এতে কাইফকে নাড়াতে পর্যন্ত পারল না, সরানো তো দূরের কথা। সে মৃদু চেঁচিয়ে বলল, আমি 100 বার নাচবো। ইচ্ছে হলে আদিল স্যারের সাথে লেপ্টে থাকবো। আপনিও তো ওই জেসি নেকার সাথে নাচছিলেন, তাতে কিছু হচ্ছিল? ছাড়ুন আমাকে, আমি আদিল স্যারের সাথে নাচবো। গান চলার কারণে তাদের কথা কেউই শুনছে না, আর না তাদের দেখছে। মিমি রাগে দুঃখে কি বলছে তা হয়তো সে নিজেও জানে না, কিন্তু এর ফলে কাইফের ভয়ঙ্করভাবে রেগে গেল। তার ফর্সা মুখ রক্তিম আভা ধারণ করল। সে হিসহিসিয়ে বলল, তোমাকে আমি আগেই ওয়ার্ন করেছিলাম কিন্তু তুমি শুনলে না। এখন আমার সাথেই তোমাকে লেপ্টে থাকতে হবে। বলে সে মিমিকে টেনে স্টেজে নিয়ে গেল। মিমি ছাড়াতে চেয়েও পারল না। ইতিমধ্যে যেখানে নাচের সমাপ্তি ঘটেছে, দুইজনে স্টেজে দাঁড়াতেই সাউন্ড বক্সে গান চালু হলো। কাইফ হ্যাঁচকা টেনে মিমিকে নিজের কাছে টেনে নিল। তার এক হাত মিমির কোমরের উন্মুক্ত অংশ স্পর্শ করল। কাইফের বলিষ্ঠ হাতের শীতল স্পর্শে মিমি শিউরে উঠল। বুকের মধ্যে ধড়াস করে উঠল। সে কাইফের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করল, যার অর্থ ছেড়ে দিন আমায়। আপনার এমন স্পর্শ সহ্য করতে পারছি না আমি। কাইফ তাকে ছাড়ে না। মিমি নাচছে না। এই প্রথম কাইফের বেপরোয়া স্পর্শ পেয়ে তার হাত পা অবশ হয়ে গিয়েছে। কাইফ তাকে নাচাচ্ছে। মিমি পুতুলের ন্যায় কাইফ যা করছে তা দেখে যাচ্ছে। কাইফের থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করলেই সে আরো নিজের কাছে টেনে নিচ্ছে। দেখা হাজারো দফা আপকো फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है, लेकर इजाजत अब आपसे
सांसें ये आती जाती है ढूंढे से मिलती नहीं है हम बस आप ही आप बाकी है। তাদের নাচ দেখে সকলে হাততালি দিচ্ছে, তবে এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছে জেসি। প্রথম দিন থেকে মিমিকে তার পছন্দ নয়। কাইফ মিমির সাথে নাচছে, এটা দেখে তার ইচ্ছে করছে মিমিকে কিছু একটা করে ফেলতে। সে মিমিকে ছাড়বে না, চরম অপমানিত করে ছাড়বে তাকে। কিভাবে কি করতে হবে তা নিজের মাথায় সাজিয়ে নিল সে। অতঃপর শয়তানি হাসি হাসল। গান শেষ, নাচ শেষ। স্টেজে দাঁড়িয়ে দুইজন দুইজনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কোনো সম্মোহিত হয়েছে তারা। করতালির শব্দে হুঁশ ফিরল তাদের। মিমি ছিটকে দূরে সরে গেল, দৌড়ে স্টেজ থেকে নেমে এক কোণে গিয়ে দাঁড়ালো। বুকের মধ্যে কম্পন হচ্ছে। কাইফের স্পর্শের কথা মনে পড়লেই তার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কেমন লজ্জা লাগছে। ইস, কোথায় মুখ লুকাবে সে? কাইফ মিমির দিকে এক পলক তাকিয়ে অন্যদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। ম্যাম। ওয়েটারকে ডেকে মিমি তার দিকে তাকালো। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, জি, আমায় বলছেন? জি ম্যাম, ডান্স করে নিশ্চয়ই আপনার কষ্ট হয়ে গিয়েছে। এই জুসটা আপনার জন্য। সত্যি মিমির গলা শুকিয়ে গিয়েছে। জুসটা নিলে মনে হয় মন্দ হয় না। সে কোনো কিছু না ভেবেই জুসের গ্লাস হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ, এটার খুব প্রয়োজন ছিল। ওয়েটার মুচকি হেসে চলে গেল। মিমি এক চুমুকে সবটা শেষ করলো। তার যেন কেমন লাগলো, কিন্তু জুসটা ভালো ছিল। মিমির মাথাটা কেমন ভারী হয়ে এলো, চোখে ঝাপসা দেখতে লাগলো। আড়াল থেকে জেসি বাঁকা হাসলো। সে জুসের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিয়েছে। যে ব্যক্তি প্রথমবার খাবে সে চরম লেভেলের মাতাল হয়ে যাবে। এবার নিশ্চয়ই মিমি অপমানিত হবে। মিমি মনে হলো এই জায়গা তার ভালো লাগছে না, এতে লোকজন তারই একদম পছন্দ হচ্ছে না। সে হেলতে তুলতে লিফটের মধ্যে ঢুকে গেল। তা দেখে জেসি মেঝেতে পা দিয়ে আঘাত করে বলল, শিট, চলে যাচ্ছে কেন? এখন আমার প্ল্যান সাকসেসফুল হবে না। শিট। কাইফ এতক্ষণ ব্যস্ত থাকায় সে মিমির দিকে খেয়াল করতে পারেনি। হঠাৎ দেখলো মিমি নেই, কোথাও নেই। কাইফ ভয় পেয়ে গেল। কোথায় গেল মিমি? সে তাদের থেকে বিদায় নিয়ে আশেপাশে ভালো করে দেখলো, কিন্তু মিমি নেই। কাইফ চিন্তায় পড়ে গেল। সে তাদের থেকে বিদায় নিয়ে মিমিকে খুঁজতে বের হলো। মিমি হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। এখানে তেমন লোকজন নেই। মিমি যেন কেমন কেমন লাগছে, মনে হচ্ছে সে ছোট হয়ে গিয়েছে। মিমি হুট করে খিলখিল করে হেসে উঠল। আশ্চর্যজনকভাবে তার অকারণে হাসতে খুবই ভালো লাগছে। সে গোল গোল করে ঘোরা শুরু করলো। তার খুবই ভালো লাগছে। দুই একজন মানুষ যাতায়াতের পথে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, আবার কেউ কেউ মুখ চেপে হাসছে। মিমির পাগলামি দেখে মিমি সেদিকের কোনো খেয়াল নেই। সে মাতাল কণ্ঠে গা ছেড়ে গান গাওয়া শুরু করলো। নিচে এসে মিমিকে এমন করতে দেখে কাইফ হতবাক। মিমি এমন করছে কেন? সে এগিয়ে গিয়ে মিমির হাত চেপে ধরল। মিমি ভ্রু কুঁচকে কাইফের দিকে তাকালো। কাইফকে দেখে সে পুনরায় খিলখিল করে হেসে উঠল। কাইফ ভ্রু কুঁচকে বলল, হাসছো কেন? এমন করছো কেন? লোকে পাগল বলবে তোমায়। মিমি মাতাল কণ্ঠে বাচ্চাদের মতো করে বলল, জানেন, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি উঠতে পারবো। আর জানেন, আমি সবকিছু না দুটো দুটো দেখছি। এই যে আপনি দুটো, এই একটা আর এই একটা। মিমি আঙুল দিয়ে কাইফের দুই পাশে দেখিয়ে দেয়। কাইফ চোখ কপালে তুলে পড়ল। মিমি, কি খেয়েছো তুমি? ড্রিঙ্ক করেছো? মিমি হেসে দুই পাশে মাথা নাড়িয়ে বলল, না তো, আমি জুস খেয়েছি। কত মজা ছিল জানেন? চলুন না, আমি আরো খাবো। না, আর খেতে হবে না, চলো বাড়িতে যাবে, চলো। মিমি মুখ কুঁচকে গেল। ছেড়ে দিন, যাবো না আমি। আমি কিন্তু চেঁচাবো, কিডন্যাপার, বাঁচাও বাঁচাও। কাইফ মিমির মুখে চেপে ধরে বলল, আমি তোমাকে কিডন্যাপ করলাম কখন? মিমি কাইফের বুকে মাথা ঠেকালো। কাইফ থমকে গেল। মিমি বলল, আপনি জানেন আপনি কত খারাপ? আমাকে শুধু কষ্ট দেন আপনি। ওই জেসিকে আপনার সাথে দেখলে রাগ হয় আমার। ইচ্ছে করে ওর চুল টেনে ছিঁড়ে দিই, আর কষ্টও লাগে। তাও আপনি ওর সাথে থাকেন। কিচ্ছু বোঝেন না আপনি, কিচ্ছু না। খুব পচা আপনি, বদলোক আপনি। কাইফ মিমিকে নিজের বুক থেকে উঠিয়ে দেখে সে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে আছে। কাইফ বলল, হ্যাঁ, আমি তো খারাপ, আর তোমার ওই আদিল স্যার খুব ভালো, তাই না? মিমি মোচড়াতে মোচড়াতে বলল,
তাই তো, আদিল স্যার খুব ভালো। আমি আদিল স্যারের কাছে যাব, ছাড়ুন আমায়। কাইফ রেগে গেলেও সে শান্ত থাকে। সে জানে মিমি এখন হুঁশে নেই। সে গম্ভীর কণ্ঠে বলল, মিমি, তুমি কি ভালোই ভালোই আমার সাথে যাবে, নাকি আমাকে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে? মিমি জেদ ধরে বলল, আমি যাব না আমি কিছুতেই যাব না, বুঝেছেন আপনি? মিমির বলা শেষ করে কাইফ তাকে কোলে তোলাও শেষ। মিমি চেঁচিয়ে বলল, এই আমায় কোলে নিলেন কেন? নামান আমায়, কেউ বাঁচাও আমায়। মিমির চেঁচানো শুনে কয়েকজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে ভাই? আপনি জোর করে ওনাকে কোথাও নিয়ে যাচ্ছেন? এই পুলিশ দেখো তোমরা। কাইফ তাদের বুঝিয়ে বলল, আপনারা আমাকে ভুল ভাবছেন। ইনি আমার স্ত্রী। ও ভুল করে ড্রিঙ্ক করে ফেলেছে, কোনো কথা শুনছে না, তাই বাধ্য হয়েই। কাইফ আর কিছু বলতে হলো না, তারা বুঝে নিল। লোকটা হেসে বলল, আচ্ছা নিয়ে যান। বউ কথা না শুনলে এমন পদ্ধতিতে প্রয়োগ করা উচিত। কাইফও বিনিময়ে হেসে তাদের ধন্যবাদ জানালো। তারা চলে গেল। মিমি চেঁচিয়ে বলল, আরে কোথায় যাচ্ছেন? বাঁচান আমায়। কাইফ তাকে ধমকে উঠে বলল, তোমার মুখ থেকে যদি আর একটা কথা বলেছো তাহলে ঠাস করে নিচে ফেলে দেব। কথায় কাজ হলো। মিমি কাইফের গলা জড়িয়ে ধরে চুপ করে থাকলো। কাইফ তাকে গাড়ির কাছে এসে নামিয়ে দিল। তার হাত ধরে জোর করে গাড়িতে বসিয়ে নিজেও বসে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলো। শাঁ শাঁ করে গাড়ি এগিয়ে চলছে। কাইফ কিছুতেই শান্তভাবে ড্রাইভ করতে পারছে না। মিমি চুপ করেই বসে নেই। সে এক প্রকার লাফালাফি করছে গাড়ির মধ্যে। কাইফ মহাবিরক্ত। মিমি গাড়ির দরজা ধরে টানতে টানতে বলল, খুল যা সিমসিম, খুলে যা না। কিন্তু গাড়ির দরজা খুলল না। মিমি হতাশার শ্বাস ফেলে বলল, দরজাটা খুলছে না কেন? আমি বাইরে যাব। এই খান, মিস্টার খান, দরজাটা খুলে দিন না। কাইফ কোনো কথা না বলে মিমি কাইফের হাত ধরে টানাটানি শুরু করলো। এই আপনি শুনতে পাচ্ছেন না? দরজাটা খুলে দিতে বলছি তো। কাইফ গাড়ি ব্রেক কষে। আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সে মিমির দিকে গরম চোখ করে তাকিয়ে বলল, কি হচ্ছে কি মিমি? গাড়ি চালানোর সময় কি এমন করে? আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন? মিমি ঠোঁট উল্টিয়ে ছলো ছলো দৃষ্টিতে তার দিকে তাকায়। কাইফ দীর্ঘ শ্বাস ফেলে। মিমি তো হুঁশেই নেই। কাইফের কোনো কথা এখন সে বুঝবে না। কাইফ নিজে সিট বেল্ট খুলে তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলে বসায়। মিমি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে। কাইফ সিট বেল্ট দিয়ে মিমিকে নিজের সাথে আটকে নিল। মিমি চেঁচিয়ে উঠল, এই আপনি বেঁধে রেখেছেন কেন আমায়? ছাড়ুন আমায়। কাইফ তার ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ, কোনো কথা না। এখানে মাথা রাখো, এটা ম্যাজিক্যাল সাউন্ড শুনতে পাবে। নিজের বুকের বাঁ পাশ আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাকে। মিমি তার কথা মতো কাইফের বুকে মাথা রাখে। কাইফের কথা মতো সে শুনতে পায় ধক ধক শব্দ। মিমি মন দিয়ে তার শুনে যাচ্ছে। সে লেপ্টে রয়েছে কাইফের সাথে। কাইফ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। বাড়ির সামনে এসে গাড়ি থামালো কাইফ। মিমিকে কোলে নিয়ে বহু কষ্টে গাড়ি থেকে নামলো। এগিয়ে গেল বাড়ির দিকে, দুহাত বন্ধ। কাইফ বেল বাজাবে কি করে? সে মিমিকে বলল, মিমি, কলিং বেল বাজাও তো। মিমি মুখ তুলে তাকিয়ে মাথা দুপাশে নাড়ায়, যার অর্থ সে কলিং বেল বাজাবে না। কাইফ ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাজাও, ভেতরে তোমার জন্য একটা জিনিস আছে। মিমি হেসে বলল, সত্যি? হ্যাঁ। মিমি কলিং বেল বাজালো। কাইফ সহ সকলের কানে 12টা বাজিয়ে সে অনবরত বাজাতেই থাকলো। কাইফ অতিষ্ঠ হয়ে বলল, কি হচ্ছে? থামো। মিমি থামে না। অনবরত কলিং বেল বাজানো পেছনে অন্য রকমের একটা মজা আছে। এক পর্যায়ে তানিয়া দরজা খুলে দিল। দরজা খুলেই তার চোখ কপালে। সে গোল গোল চোখে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? বারবার কলিং বেল বাজাচ্ছেন কেন? আর মিমুর কি হয়েছে? কাইফ ভেতরে প্রবেশ করতে করতে বলল, কলিং বেল আমি না, তোমার প্রিয় বান্ধবী বাজিয়েছে। তার মাথা খারাপ হয়ে গেছে। তানিয়া, তুমি দয়া করে আমাদের ওর খাবারটা এক গ্লাস লেবু শরবত রুমে পাঠিয়ে দাও। তানিয়া কিছু জিজ্ঞেস করতে গেলেই সে বলল, এখন আর কিছু জিজ্ঞেস করো না, আমি পরে সবটা তোমাকে বুঝিয়ে বলবো। ছোট মাকে বলে দিয়ে আমরা এসে গিয়েছি, তুমি দ্রুত খাবার পাঠিয়ে দাও। তানিয়া কিছু বলে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কাইফ এগিয়ে যেতে নিলে মিমি বলে ওঠে, তানি রে, আমাকে এই বাজে লোকটার হাত থেকে তুই বাঁচা রে। তুই তো জানিস না এই লোকটা কত খারাপ, খুব পচা। বাঁচা না আমায়। তানিয়া হক চকিয়ে গেল। কাইফ মিমের দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে।
নিয়ে রুমের দিকে অগ্রসর হলো। কাইফ রুমে গিয়ে মিমিকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে বসে থাকো, আমি আসছি। কাইফ একটা টি শার্ট এবং ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। কাইফ ওয়াশরুমে ঢুকতেই মিমি ফট করে দাঁড়িয়ে গেল। রুমে ঘুরে ঘুরে দেখতে লাগলো যেন সে আগে দেখেনি। কিছুক্ষণ পর রুমের দেওয়ালে থাকা কাইফের ছবির দিকে তাকিয়ে আঙুল নেড়ে বলল, এই যে গুমরুমুখ, আপনি যে খুব পচা তাকি জানেন। সব মেয়েরা আপনার দিকে নজর দেয় কেন? হ্যাঁ, রাগ হয় না বুঝি আমার? কার আর দোষ দেব বলুন? আপনি এত সুন্দর কেন? আপনাকে শুধু আমি দেখব, আর কেউ না। দরকার হলে আপনাকে আমার সাথে সামনে বেঁধে রেখে তারপর দেখব আমি। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তা তো বলবো না, বলবো না। কাইফ তার পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। ইতিমধ্যে তার ফ্রেশ হওয়া শেষ। তাকে খুব হাসি পাচ্ছে। সে বিছানায় বসে গা খকারি দিয়ে বলল, আচ্ছা বেশ, তোমাকে কিছু বলতে হবে না, এদিকে এসো। মিমি হেলতে দুলতে তার দিকে এগিয়ে গেল। কাইফ তাকে ধরে বলল, এভাবে দুলছো কেন? শান্ত হয়ে দাঁড়াও না। কাইফ কোমর থেকে তার শাড়ি সরিয়ে মলম লাগিয়ে দেয়। ঠান্ডা স্পর্শে মিমি চোখ বন্ধ করে নেয়। কাইফের নখ খুব ভালোভাবে গেঁথেছে এইখানে। দরজায় নখ হলো। কাইফ দরজা খুলে দেখল তানিয়া খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। কাইফ সেটা হাতে নিয়ে টি টেবিলের উপর রেখে বলল, তানিয়া, আমার একটু উপকার করো না প্লিজ। তানিয়া বলল, এভাবে বলছেন কেন ভাইয়া? বলুন কি করতে হবে। তুমি একটু ওর শাড়িটা চেঞ্জ করে যে কোনো একটা নর্মাল ড্রেস পরিয়ে দাও, ও এভাবে ঘুমাতে পারবে না। তানিয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আমি ওকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। কাইফ বাইরে চলে গেল। তানিয়া মিমির শাড়ি পাল্টে দিল। তাকে বেগ পোহাতে হয়েছে। মিমি কিছুতেই শান্ত থাকছে না। তানিয়া বাহিরে গিয়ে বলল, ভাইয়া হয়ে গিয়েছে। কাইফ কৃতজ্ঞতার সাথে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তানিয়া। আরে কোনো ব্যাপার না ভাইয়া। তানিয়া চলে গেল। কাইফ রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। সে দেখল তানিয়া মিমিকে একটা 3 পিস পরিয়ে দিয়েছে। কাইফ খাবারের প্লেট হাতে নিয়ে বলল, মিমি খেয়ে নাও। মিমি বাচ্চাদের মতো করে বলল, খাবো না, খাবো না, খাবো না। কাইফ তার হাত চেপে ধরে নিজের পাশে বসালো। খাবার মুখের সামনে তুলে ধরল, কিন্তু মিমি মুখে নিল না। কাইফ তার গলা চেপে ধরে মুখের মধ্যে খাবার পুরে দিল। মিমি মুখ কুচকে খেতে লাগলো। এইভাবে কাইফ তাকে পুরোটা খাইয়ে দিল। অতঃপর নিজের হাত ধুয়ে তার মুখ মুছিয়ে দিল। শরবতের গ্লাস হাতে দিয়ে বলল, এটা ঢকঢক করে খেয়ে নাও, একদম কুইক কুইক। মিমি মুখ বাঁকিয়ে বলল, কি এটা? পচা জিনিস, আমি খাবো না। কাইফ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি ভালো কথা শোনার মানুষ নও, জোর না করলে হবে না। কাইফ পুনরায় তার গাল চেপে ধরে শরবতটা খাইয়ে দিল। খাওয়ানো শেষে মিমি বলল, ইস কি বাজে খেতে এটা। আপনি এটা কেন খাওয়ালেন আমার? আপনি একটা পচা লোক, বাজে লোক আপনি। অনেক হয়েছে, এবার ঘুমাবে চলো। না। মিমি চলো বলছি। মিমি মুখ ঘুরিয়ে বলল, না। কাইফ তাকে কোলে তুলে বিছানায় ঠাস করে ফেলে দিল। বিছানা নরম হওয়ায় মিমি কোনো ব্যথা পায়নি, কিন্তু সে চেঁচিয়ে উঠল, মা গো, মরে গেলাম গো, আমাকে মেরে ফেললো, কেউ বাঁচাও। কাইফ লাইট অফ করে তার পাশে শুয়ে থাকা ঝাপড়ে ধরে বলল, হয়েছে, এখন কেউ আর তোমাকে বাঁচাতে পারবে না। ঘুমাও চুপচাপ, না হয় তোমাকে মেরে গুম করে দিব। মিমির মাথা কাইফের বুকে। সে আবারও ধকধক শব্দ শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে কোনো ছন্দের তালে শব্দটা হচ্ছে। মিমির কাছে এটা দারুণ লাগছে। সেটা শুনতে শুনতেই একসময় ঘুমিয়ে পড়ল। সকালের মৃদু আলো চোখে পড়ায় মিমির ঘুম হালকা হয়ে গেল। সে নড়তে গিয়ে বুঝতে পারল যে সে নড়তে পারছে না। সে পিটপিট করে চোখ মেলে তাকালো। ভালো করে চোখ মেলে আশেপাশে তাকালো। নিজেকে কাইফের বুকের মধ্যে দেখতেই সে হতভম্ব। চোখে রসগোল্লার মতো বড় বড় করে সে কাইফের দিকে তাকালো। সে তো পার্টিতে ছিল, এইখানে কিভাবে আসলো? একটা জুস খেয়েছিল, তারপর থেকে আর কিচ্ছুই মনে নেই। কি হয়েছিল তারপর? সে সরে যেতে চেয়েও পারল না। সে কাইফ তাকে শক্ত করে বন্ধনে আবদ্ধ। মিমি এখন দমবন্ধ লাগছে। সে মৃদু কণ্ঠে বলল, মিস্টার খান। কাইফ শোনে না, গম্ভীর ঘুমে মগ্ন। মিমি কাইফের দিকে ভালো করে তাকালো। এত কাছে থেকেও আগে কখনো দেখেনি এই সুদর্শন পুরুষটিকে। দেখো কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কে বলবে এই লোকটা নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে? মিমি পুনরায় ডাকলো, মিস্টার খান।
কাইফ তবুও শোনে না। মিমি এবার চেঁচিয়ে উঠল। মিস্টার খান। কাইফ মিমিকে ছেড়ে লাফ দিয়ে উঠে বসল। মিমি যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাইফ ঘুম ঘুম কণ্ঠে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? বাড়িতে চোর পড়েছে নাকি ডাকাত? মিমি নাকের পাটা ফুলিয়ে বলল, চেঁচাবো না তো কি করব? এমন ভাবে চেপে ধরেছিলেন আমার দম বন্ধ হয়ে আসছিল। কাইফ কিছু না বলে ছোট্ট শ্বাস ফেলে। মিমি আবারও বলল, আমি বাড়িতে কখন এসেছি আর আপনি আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? নাচানাচি করবেন এক মেয়ের সাথে, জড়িয়ে ধরবেন আরেক মেয়েকে, ভারী লোক। মিমির কথা শেষ করতে পারল না, কেননা কাইফ শক্ত চোখে তাকিয়েছে। মিমি ঢোকিলে কেটে পড়ল, কিন্তু কাইফ তাকে দুই বাহুর মাঝে আবদ্ধ করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, বাইরে যা খুশি করি না কেন, তুমি আমার বউ। আমি যা খুশি তাই করতে পারি। তুমি কি দেখতে চাও আমি আর কি কি করতে পারি? কাইফের মতলব মিমির কাছে ভালো ঠেকল না। তার গা জ্বলে উঠল লজ্জায়। সে তুতলিয়ে বলল, না, দেখতে চাই না। কাইফ তাকে ছেড়ে দিয়ে বলল, গুড, যাও এখন। সারা রাত জ্বালিয়ে এখন আমার ঘুমের 12টা বাজালে। ঘুমাও, আমি একদম ডিস্টার্ব করবে না। মিমি সুরসুর করে চলে গেল। কাইফকে বিরক্ত করার কোনো মানেই হয় না। যা খুশি করুক, ঘুমিয়ে থাকুক। মিমি ঠিক করলো সারাদিন কাইফের আশেপাশে আসবে না। সত্যি বলতে চরম লজ্জা পেয়েছে সে। ড্রয়িং রুমে নীরবতা, কারো মুখে কথা নেই। সোফায় এক কোণে বসে আছে সিফাত, তার পাশে বসে আছে মেঘ। তানিয়া দাঁড়িয়ে আছে মেঘের পেছনে। মিসেস রিতা অন্য একটা সোফায় বসে আছে। মিমি একটু দূরে দাঁড়িয়ে আছে, তার পাশেই রিহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাছাড়া আর কেউ বাড়িতে নেই, সকলে অফিস গিয়েছে। মেঘেও অফিসে থাকার কথা, কিন্তু তানিয়া কনসিভ করার পর থেকে সে মাঝে মধ্যে উঁকি দেওয়ার জন্য অফিসে আসে, আর বাকিটা সময় সে বাড়িতেই থাকে। তানিয়া হাজার বলেও তাকে অফিস পাঠাতে পারে না। মেঘ তাদের রিহা ও সিফাতের সম্পর্কে সবটা বলেছে। তার মনে হলো মিমির অন্তত সব জানা উচিত। তার সব কিছু বলার পর থেকে সবাই চুপ করে আছে। রিহা তো ভয়েই আছে না, না জানি তার বোনকে কি রিয়াকশন দিবে। সে ভয়ে ভয়ে বলল, আপু কিছু তো বলো। মিমি দীর্ঘ শ্বাস ফেলে বলল, কি আর বলবো রিহু, আমার ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন কথা গোপন করতে শিখে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে সে। রিহার খুব কান্না আছে। সে বোনের এমন নির্লিপ্ততা দেখে মানতে পারছে না। মিমি আর কিছু না বলে উপরের রুমে চলে গেল। রিহা নীরবে চোখের জল ফেলতে লাগলো। তানিয়া এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলল, কাঁদছো কেন পাগলি? তোমার আপু তো একটুখানি অভিমান করেছে, তাছাড়া আর কিছুই না। সিফাত উঠে দাঁড়িয়ে বলল, তুমি চিন্তা করো না পিচ্ছি, আমি মিমিকে বুঝিয়ে বলছি। সিফাত মিমি রুমের দিকে অগ্রসর হলো। রিহাও গেল তার পিছু পিছু। মিসেস রিতা উঠে দাঁড়িয়ে বললেন, সবাই কিন্তু দুপুরে লাঞ্চ করে তারপর যাবে, আমি রান্নার আয়োজন করছি। তানিয়া বলল, ছোট মা আমিও আসি। কথক তানিয়ার কথা শুনে মেঘ আতকে উঠে বলল, কি? একদমই না। তোমাকে না রান্নাঘরে যেতে বারণ করেছি, তাও তুমি চুপি চুপি রান্নাঘরে যাও, তাই না? আজ হচ্ছে তোমার। তানিয়া মুখ ভেঙচি কেটে মুখ গোমড়া করে রাখলো। মিসেস রিতা হেসে বললেন, থাক তানিয়া, তোমাকে যেতে হবে না, আমি ঠিকই সামলে নেব। তাছাড়া সার্ভেন্টরা তো আছেই, মিমিও একটু পর চলে আসবে। তুমি তোমার এই পাগল বরটাকে সামলাও। তিনি চলে গেলেন। তানিয়া মেঘের দিকে কটমট করে তাকিয়ে বলল, একটু রান্নাঘরে গেলে কি হয় মেঘ? আমার মাত্র 3 মাস চলছে, আর তুমি এমন একটা ভাব করছো যেন আজ বাদে কাল আমার ডেলিভারি হবে। ছোট মা কি মনে করলো বলো তো? মেঘ এগিয়ে এসে বলল, ছোট মা কিচ্ছুটি মনে করেনি, সে জানে তার ছোট ছেলে কেমন। এখন চলো, রেস্ট করবে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। তানিয়া মুখ বাঁকিয়ে যেতে নিলেই মেঘ তাকে হ্যাঁচকা টান মেরে কোলে তুলে নিল। আরে ম্যাডাম, আমি থাকতে আপনি হেঁটে হেঁটে রুম পর্যন্ত যাবেন? এটা আমি কি করে হতে দিতে পারি? আশেপাশে 2-1 সার্ভেন্ট তাদের দেখে মিটিমিটি হাসছে। তানিয়া তা দেখে লজ্জা পেল, নিচু কণ্ঠে বলল, সবাই দেখছে মেঘ, নামাও আমাকে। মেঘ গলায় সুর এনে গেয়ে উঠল, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। তানিয়া খিলখিল করে হেসে ওঠে। মেঘ মৃদু হেসে তাকে নিয়ে রুমে চলে গেল। মিমি মুখটা গম্ভীর করে বিছানায় বসে আছে। বোঝা যাচ্ছে না তার মনের মধ্যে কি চলছে। সিফাত এসে মিমির পাশে বসলো। মিমি তা বুঝেও কিছু বলল না। সে এটাও খেয়াল করছে
যে রিহা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। সিফাত বলা শুরু করলো। তুমি আমার ছোট, তাই তুমি করেই বলছি। আমি রিহাকে বড্ড ভালোবাসি। জানি না কিভাবে পিচ্চি মেয়েটা আমার মনের মধ্যে জায়গা করে নিল। আমি ওকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কল্পনাও করতে পারি না। আমি জানি ও ছোট, তবে বিশ্বাস করো, রিহাকে খুব ভালো রাখবো আমি। মিমি সিফাতের কথা শুনে মুগ্ধ হলো। সে মুচকি হেসে বলল, আমি জানি আপনি নিঃসন্দেহে আমার বোনের জন্য উপযুক্ত পাত্র। সে জীবন ঠিক ব্যক্তিকেই পছন্দ করেছে। আমার আপনাদের বিষয়ে কোনো আপত্তি নেই। রিহার এইচএসসি পরীক্ষা হয়ে গেলেই আমি মায়ের সাথে আপনাদের সাথে কথা বলবো। তাহলে ওভাবে চলে এলে যে? মিমি গলার স্বর উঁচু করে বলল, আমি কারো উপর রাগ করেছি, এখন সে লুকিয়ে না থেকে সামনে এসে আমার রাগটা যেন ভাঙিয়ে দেয়। রিহা তৎক্ষণাৎ ছুটে এসে মিমির উপর ঝাঁপিয়ে পড়ল। শব্দ করে কেঁদে উঠল। সিফাত হেসে বের হয়ে গেল। দুই বোনের মান অভিমানের মাঝে থাকাটা তার ঠিক মনে হলো না। মিমি দুই হাতে রিহার মুখ উঁচু করে ধরে মুছিয়ে দিয়ে বলল, কাঁদছিস কেন? আমি ভেবেছি তুমি কষ্ট পেয়েছো। না রে পাগলি, আমি তো মজা করছিলাম। আর কদিন পরে আমার ছোট্ট বোনটার বিয়ে হয়ে যাবে। সত্যি তুই এত বড় হয়ে গেলি তাড়াতাড়ি, রিহু। রিহা মিমির বুকের মাঝে গুটিসুটি মেরে বসে থাকে। বোনকে সে খুবই ভালোবাসে। মিমির গম্ভীর মুখ দেখে এক মুহূর্তের জন্য তার জান বের হয়ে গিয়েছিল। কাইফের কেবিনে কাইফের সামনে দাঁড়িয়ে আছে মিমি। সে জানে না কাইফ তাকে দাঁড় করিয়ে রেখে কি মজা পায়। তাকে ডাকলো, কিন্তু বসতে বলল না। সে এক মনে ল্যাপটপ চালিয়ে যাচ্ছে। মিমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হুড়মুড় করে প্রবেশ করলো জেসি। বরাবরই মতো সে নক করেনি। মিমি মুখ কুঁচকে দাঁড়িয়ে দেখতে লাগলো জেসির ন্যাকামো। জেসি কাইফের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে গেল। সে উঠে দাঁড়ালো। জেসি হকচকিয়ে গেল। কাইফ গম্ভীর কণ্ঠে বলল, জেসি, আমি তোমাকে আগেই বলেছি অফিসে এসব করবে না। কিন্তু কাইফ। স্টপ। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো জেসি। পার্টিতে মিমির জুসে অ্যালকোহল মিশিয়েছিল কে? জেসি ঘাবড়ে গেল। মিমি অবাক হলো। কাইফ জেসিকে একটা জিজ্ঞেস করছে কেন? তানিয়া মিমিকে সব বলেছিল। মিমি বুঝতেই পারেনি তার সাথে কার শত্রুতা, যে একটা এই কাজটা করলো। জেসি আমতা আমতা করে বলল, আমি কিভাবে জানবো কাইফ? স্ট্রেঞ্জ। কাইফ বাঁকা হাসে। জেসি তার হাসি দেখে ভড়কে গেল। কাইফ বলল, তুমি আমাকে এতটাই বোকা ভাবো জেসি? কি ভেবেছো তুমি এমন ঘৃণ্য কাজ তুমি করবে আর আমি কিছুই জানতে পারবো না? ইউ আর রং জেসি। জেসি ধরা পড়ে গিয়েছে। এখন অস্বীকার করেও লাভ নেই। সে জোর গলায় বলল, হ্যাঁ আমি করেছি তো। কাইফ ভয়ঙ্কর ভাবে রেগে গেল। ভুল করছে অথচ তা জোর গড়াই বলছে জেসি। কাইফ শক্ত কণ্ঠে বলল, তুমি এটা ঠিক করোনি জেসি। কেন কাইফ? মিমি কে হয় তোমার? ওর কথা এত ভাবো কেন তুমি? পার্টিতেও দেখলাম ডান্স করলে। বলো, কি সম্পর্ক ওর তোমার সাথে? কোনো অবৈধ সম্পর্ক? আমার আগেই সন্দেহ হয়েছিল এই মেয়ে একটা নষ্টা মেয়ে। তোমাকে বশ করেছে সে। না জানি কার কার সাথে কত সম্পর্ক আছে। মিমি হতভম্ব। তাকে নিয়ে তারই স্বামীর সামনে সমান তালে বাজে কথা বলে যাচ্ছে জেসি। চোখের কোণে জল জমতে লাগলো। কাইফ রেগে কষিয়ে থাপ্পড় মারল জেসিকে। চিৎকার করে বলে উঠল, এনাফ। যথেষ্ট বলেছ জেসি। খবরদার ওর সম্পর্কে আর একটা কথা তোমার মুখ থেকে বের হলে তোমার জীব আমি টেনে ছিঁড়ে দেব। মিমি জেসি উভয় কেঁপে উঠল ভয়ে। কাইফ জেসির হাত শক্ত করে চেপে ধরে কেবিনের বাইরে ছুঁড়ে ফেলল। জেসি পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। কাইফ মিমির হাত ধরে সামনে নিয়ে এসে বলল, শি ইজ মাই ওয়াইফ। আমার স্ত্রী হয় মিমি। সবাই কান খুলে শুনে রাখুন, কাইফ খানের স্ত্রী মারিশা আহমেদ মিমি। এরপর থেকে তার সম্পর্কে কিছু বলার আগে সবাই 10 বার ভাববেন। জেসির দিকে তাকিয়ে বলল, আর তুমি, তোমার মুখ আমি আর কখনো দেখতে চাই না। তুমি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছ। তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, এটাই তোমার সৌভাগ্য। যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। পুরো অফিস কাইফের চিৎকারে কেঁপে উঠল। জেসি মিমির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে গেল। কাইফ শান্ত কণ্ঠে বলল, সবাই যার যার কাজে যান। সকলে ধীরে ধীরে চলে গেল। কাইফকে মিমি নিয়ে পুনরায় নিজের কেবিনে গেল। মিমি হাঁ করে তাকিয়ে আছে। সবটা যেন তার মাথার উপর দিয়ে গেল। তার কাছে সবটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে। সে অবাক কণ্ঠে বলল, এসব কি হলো মিস্টার খান? কাইফ বিরক্ত হলো।
মিমি সবটা দেখলো তবুও জিজ্ঞেস করছে কেন। সে গম্ভীর কণ্ঠে বলল, মিমি, তুমি কি জানো এখন আমি প্রচুর রেগে আছি? মিমি মাথা উপর নিচে নাড়ায়, যার অর্থ সে জানে। কাইফ আবারও বলল, তোমার স্বামী রেগে আছে, এখন তোমার কি করণীয়? নিশ্চয়ই তার রাগ কমানো।